আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? তো আমরা দেখেছিলাম ইউএনজিএ এবং ইউএনএসসির কার্যাবলী, মানে কাদের কাজ কি সেটা দেখছিলাম। এখন যেটা দরকার সেটা হলো আইসিজে। এই আইসিজে এর বিচারক কিন্তু 15 জন। সেটা আমরা বলছি 15 জন বিচারক। এই 15 জনের মধ্যে 15 জন কিভাবে হয়? 15 জন আসে, 4 জন আসবে ইউএনএসসি এর 5টা দেশ থেকে, স্থায়ী 5 সদস্য থেকে। এই 5 সদস্য দেশ থেকে আসবে 4 জন। 4 জন আসবে এশিয়া থেকে, 3 জন আসবে ইউরোপ থেকে, 3 জন আসবে ইউরোপ থেকে, আর 2 জন আসবে ল্যাটিন আমেরিকা থেকে, 2 জন ল্যাটিন আমেরিকা, আর 2 জন আসবে ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, আফ্রিকা থেকে। এখানে কিন্তু ওশেনিয়া মহাদেশের কথা বলা নাই, এবং হলো ল্যাটিন আমেরিকার অর্থাৎ উত্তর আমেরিকা সম্পর্কে বলা নাই। এটা হলো বিষয় যে 15 জনের মধ্যে 4 জন এশিয়া থেকে নিযুক্ত হবে। আর মনে রাখবেন আপনারা যে গণহত্যা এগুলোর বিচার কিন্তু ওরা করে না। ওরা করবে যদি আইসিসি করতে না পারে। আইসিসি করে গণহত্যা, আইসিসি করে মানবতা বিরোধী অপরাধ, আইসিসি করে হত্যা, খুন, ধর্ষণ, যুদ্ধ অপরাধ। এই বিচারগুলো করে থাকে আইসিসি। এই বিচারগুলো আইসিসি করে থাকে। আর বাকি অপরাধগুলো, অর্থাৎ এগুলো ছাড়া অপরাধগুলোর বিচার করে আইসিসি। যদি এখানে কোনো অপরাধের বিচার না হয় তখন সেটা ট্রান্সফার হয়ে যায় আইসিসিতে। কারণ তখন জাতিসংঘের প্রত্যেকটি দেশে আইসিসিতে আইসিসিতে মামলা করতে পারবে। প্রত্যেকটি দেশ প্রত্যেকটা ব্যাপারে মামলা করতে পারবে। তবে এই অপরাধগুলোর জন্য জাতিসংঘের আরেকটা বডি আছে, সেই বডিটা হলো আইসিসি। এই আইসিসির গুরুত্ব অনেক বেশি। আমাদের আইসিসিটা পড়া উচিত, খুব ভালোভাবে আইসিসিটা পড়া উচিত। আইসিসির বিচারক 15 জন। প্রতিষ্ঠা তো সেই 45 আগেই দেখেছি। এর কার্যালয় দি হেগ পিস প্যালেসে, দি হেগ পিস প্যালেস, এটা আগেই দেখেছি। আচ্ছা, আমাদের জাতিসংঘের মধ্যে অঙ্গ সংস্থার মধ্যে ছোট্ট একটু আলোচনা করে, অর্থাৎ ইকোসক। এই ইকোসকের বিষয় হলো এর কিন্তু আঞ্চলিক কার্যালয় 5টা। আঞ্চলিক কার্যালয় 5টি, এবং সে আঞ্চলিক কার্যালয়ের মধ্যে একটা আছে যেটাকে বলা হয় ইসিএ। একটা হলো আঞ্চলিক কার্যালয়, একটা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিশন, ইইসি হবে, ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিশন, ইকোনমিক কমিশন। এবং সেই কমিশনটা হলো জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড। এবং এই কমিশনটা কিন্তু জেনেভায়, ইউরোপিয়ান ইকোনমিক কমিশন, এটা জেনেভা। এরপর আছে এসক্যাপ। এসক্যাপটা হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন। অর্থাৎ কাউন্সিল কিন্তু বড়, এগুলো সব কাউন্সিল হবে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। অর্থাৎ কাউন্সিল মানে পরিষদ, যেমন ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিল, এটা পরিষদ। পরিষদ বড় থাকে, পরিষদ হয় বড়, কমিশন হয় ছোট। পরিষদ বড়, কমিশন ছোট। পরিষদ বড় আর কমিশন ছোট। তাহলে এসক্যাব, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এবং এইটার মধ্যে বাংলাদেশ আছে, 53টি সদস্য। এবং এর প্রতিষ্ঠা 1947, এবং এর কার্যালয় কিন্তু ব্যাংকক, থাইল্যান্ড। এই এসক্যাপের একটা বিশেষত্ব হলো এই এসক্যাপে কিন্তু এশিয়ান হাইওয়ে তৈরি করবে, এশিয়ান হাইওয়ে তৈরি করবে।
তাহলে এসক্যাপ হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল কমিশন, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এখানে কয়েকটা গ্রুপই ক্লাস হচ্ছে, আপনারা কোনো কোনো গ্রুপে কম, একেবারে 41তম প্রিডি যারা ছিলেন তাদের গ্রুপে খুব কম আছেন, আর 43তম গ্রুপে আপনারা যারা আছেন তারা, হ্যাঁ তারা একটু বেশি আছেন। ওকে, পানি দাও তো, পানি একটু ই করছে, রাজুকে বল ওই লেবু দিতে, লেবুর শরবত দিতে। সো আসেন, এখন এসক্যাপের সদর দপ্তর হলো ব্যাংকক এবং এটার মধ্যে বাংলাদেশ আছে। আপনি মনে রাখবেন, আচ্ছা আমরা এটা শেষ করি, এরা এশিয়ান হাইওয়ে তৈরি করবে। এই এশিয়ান হাইওয়ে কিন্তু 32টি দেশ যুক্ত হবে, 32টি দেশ যুক্ত হবে। একেবারে ইন্দোনেশিয়া থেকে শুরু হবে, এটা একেবারে কাজাখস্তান পর্যন্ত যাবে। ইন্দোনেশিয়া থেকে কাজাখস্তান পর্যন্ত এশিয়ান হাইওয়ে হবে। এরপরে ইএসসিডব্লিউএ, এটা হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্ট আফ্রিকা, ওয়েস্ট এশিয়া, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্ট এশিয়া। আর এটার সদর দপ্তর কিন্তু বৈরুত, লেবানন, বৈরুত লেবানন। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্ট এশিয়া, বৈরুত লেবানন। আদেশকে বলো যে একটা মিটিং আমাদের থাকতে হবে, হ্যাঁ আহমদুল্লাহ আনিস সবাই 10টা, হ্যাঁ এখানে। তাহলে পশ্চিম এশিয়া হলো বৈরুত লেবানন। এরপরে দেখেন ইকল্যাক আছে, ইকল্যাক, ইকল্যাক ইকোনমিক, ইকল্যাক হলো ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ। এবং ইকল্যাক কিন্তু এর অবস্থান কিন্তু সান্টিয়াগো, চিলি, সান্টিয়াগো চিলি। তাহলে 4টা পাইলাম, এবারে পঞ্চম যেটা, তাহলে আপনি পাইলেন কোথায়? ইউরোপ পাইলেন, আফ্রিকা পাইলেন, আফ্রিকা পান নাই। তাহলে আফ্রিকা হলো ইকোনমিক, ওটা হলো ইসিএ, ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, ইকোনমিক কমিশন, কমিশন ফর আফ্রিকা। ইকোসকের আঞ্চলিক 5টি কার্যালয় দেখতেছি, এটা হলো আফ্রিকার, এটা হলো আদ্দিস আবাবা, ইথিওপিয়া, আদ্দিস আবাবা, ইথিওপিয়া, আদ্দিস আবাবা, ইথিওপিয়া। এখানে শুধু এসকেপটা ভালো করে জানবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, আমাদের স্থায়ী কার্যালয়, ইউএন এর স্থায়ী দূতাবাস অথবা জাতিসংঘে নিযুক্ত, জাতিসংঘে নিযুক্ত স্থায়ী কূটনীতিক
এবং সেই কূটনীতিক হলো নিউ ইয়র্কে এবং জেনেভায় থাকে। নিউ ইয়র্ক ও জেনেভা। আমাদের স্থায়ী দূতাবাস, জাতিসংঘের স্থায়ী দূতাবাস কিন্তু দুইটা, একটা নিউ ইয়র্কে হবে আর একটা জেনেভায়। এটা কিন্তু আবার ইউরোপীয় কার্যালয় না, এটা সব জায়গায়। অর্থাৎ এই বিষয়টা থাকবে যে জাতিসংঘের ইউরোপীয় কার্যালয়, এই ইউরোপীয় কার্যালয় কি জাতিসংঘের, হ্যাঁ ইউরোপীয় কার্যালয়, এটা হলো জেনেভা। আবার ইকোসকের ইউরোপীয় কার্যালয়, এটাও কিন্তু জেনেভা। দুইটা কিন্তু আলাদা আলাদা, তবে জেনেভায় দুইটাই। আমাদের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থাকে দুইজন, একজন নিউ ইয়র্কে, একজন থাকে জেনেভায়। বর্তমানে জেনেভায় আছেন মুস্তাফিজুর রহমান, আর বর্তমানে নিউ ইয়র্কে আছেন রাবাব ফাতিমা। রাবাব ফাতিমা আছে নিউ ইয়র্কে, আর মুস্তাফিজুর রহমান আছে জেনেভায়। আপনাদের যেটা আসে এখান থেকে দেখলাম আমরা কমপক্ষে চারবার সদর দপ্তর আসছে। একবার আসছে উইপো সদপ্তর, একবার আসছে ইউএনএইচসিআর সদপ্তর, একবার আসছে আইএই এর সদপ্তর। এই সদপ্তর আসছে এখান থেকে কমপক্ষে 4টা সদপ্তর আসছে। তবে আমরা একটু আইসিসি পড়ে নেই। আইসিসিটা পড়ার পিছনে আমাদের একটা বিষয় লাগবে। আমি আগেও আপনাদেরকে বলছিলাম রোম বিধি, যেটাকে বলা হয় রোম স্ট্যাটু। রোম স্ট্যাচু বা স্ট্যাচু, এটা 1998, আর এটা হলো যুদ্ধাপরাধ বিচারের বিধি। যুদ্ধাপরাধ বিচারের বিধি, এই বিধির আলোকে যুদ্ধাপরাধের বিচারের জন্য আইসিসি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ বুঝেন নাই, ইকোসকের সদস্য হলো 54টা, এটা সমস্যা নাই। কিন্তু ইকোসকের 5টি আঞ্চলিক কার্যালয় আছে, সে আঞ্চলিক কার্যালয়ের সাথে এই 54 কোনো সম্পর্ক নেই। এই আঞ্চলিক কার্যালয় যে 5টা, সেই 5টার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এই আঞ্চলিক কার্যালয়ের সাথে ইকোসকের সদস্যের কোনো সম্পর্ক নাই। আঞ্চলিক কার্যালয় হলো আঞ্চলিক সংস্থা, কিন্তু এটা কিন্তু অবশ্যই ইকোসকের 54টির সাথে কোনো সম্পর্ক নেই। যুদ্ধাপরাধের বিচারের জন্য আইসিসি প্রতিষ্ঠিত হয়। আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই ক্রিমিনাল কোর্ট এটা প্রতিষ্ঠিত হয় 1998-এ, আর এটা চালু হয় 2002-এ। বিডি সদস্য হয় 2010-এ। অর্থাৎ বাংলাদেশ সদস্যপদ লাভ করে 2010 সালে 111তম সদস্য। বাংলাদেশ আইসিসির 111তম সদস্যপদ লাভ করে 2010 সালে, এবং এই 10 সালের তারিখটা ছিল 23 মার্চ। 10 সালের এটা ছিল 23 মার্চ। এটা ছিল 23 মার্চ। 23 মার্চ বাংলাদেশ স্বাক্ষর করছে আইসিসি, এই 23 মার্চ সদস্যপদ লাভ করে, 23 মার্চ এই রোম বিধিতে স্বাক্ষর করে। অর্থাৎ রোম বিধিতে স্বাক্ষরও 23 মার্চ, সদস্যপদও 23 মার্চ। আর বাংলাদেশ এজন্যই যুদ্ধাপরাধের বিচার শুরু করে। যুদ্ধাপরাধের আমি আগেও বলেছিলাম, যুদ্ধাপরাধের বিচারের জন্য বাংলাদেশ 25 মার্চ 2010 তারিখে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে 25 মার্চ 2010 তারিখে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। অর্থাৎ যুদ্ধাপরাধের বিচারের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতটা হলো আইসিসি, আর যুদ্ধাপরাধ বিচারের জন্য আইন হলো রোম বিধি।
যুদ্ধাপরাধ বিচারের বিধি বা আইন হলো রোম বিধি। যুদ্ধাপরাধ বিচারের আদালত হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধ বিচারের জন্য বাংলাদেশের আদালত হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এই তিনটা বিষয় বাংলাদেশ কিন্তু এটা বিচার যে করেছে, এই বিচার কিন্তু আইসিসির আন্ডারে করেছে, এবং আপনারা দেখছেন আইসিসি থেকে বেশ কয়েকজন আইনজীবী বাংলাদেশে এসে দেখে গেছে। আর আইসিসির এই পুরোটাই তৈরি হয়েছে রোম বিধির আলোকে, এবং বাংলাদেশ রোম বিধি স্বাক্ষর করছে 23 মার্চ 2010 তারিখে, এবং বাংলাদেশ 23 মার্চ 2010 তারিখই আইসিসির 111তম সদস্য পদ লাভ করে। ইকোসকের সদস্য 54, বাট এসক্যাপের সদস্য 53। এটা আঞ্চলিক সংস্থা ইকোসকের, আর ইকোসক তো হলো কেন্দ্রীয়। ওখানে প্রতি বছর এক একটা বছর 18টা দেশ যোগ দেয়, 18টা দেশ বের হয়ে যায়, কারণ 3 বছর মেয়াদ, 3-18-54। ক্লিয়ার? এখন আপনাদের যেটা আসতে পারে যে কার সদস্যপদ কোথায়, কার প্রতিষ্ঠা কোথায়, একটা বাক্য লেখেন, জেনেভা তার বাণিজ্য ও ব্যবসার উন্নয়নে, জেনেভা তার বাণিজ্য ও ব্যবসার উন্নয়নে, একটু গ্যাপ রাখবেন কারণ এখানে আমরা সংস্থার নামটা লিখব, উচ্চ ক্ষমতা সম্পন্ন, মেধাবী, অভিবাসী ও স্বাস্থ্যবান শ্রমিক এবং ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল। জেনেভা তার বাণিজ্য ব্যবসার উন্নয়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন, মেধাবী, অভিবাসী ও স্বাস্থ্যবান শ্রমিক এবং ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল। জেনেভা তার বাণিজ্য ব্যবসার উন্নয়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন, মেধাবী, অভিবাসী ও স্বাস্থ্যবান শ্রমিক এবং ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল। আমি এখানে বুঝাবো যে কোন কোন সংস্থার সদপ্তর জেনেভায় এবং কোন কোন সংস্থা কি, মানে কোন কোন সংস্থা হলো ওই বিশেষায়িত সংস্থা, অর্থাৎ ইউএন এর বিশেষায়িত সংস্থা হলো 17টি, বিশেষায়িত সংস্থা হলো 17টি। সেই 17টির পরিচয় আমরা জানার জন্য একটা টেকনিক এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে জেনেভা তার, এই তার মানে হলো আইটিইউ, তারের নিচে দাগ দেন আইটিইউ, বাণিজ্যের নিচে দাগ দেন ডাব্লিউটিও, বাণিজ্যের নিচে দাগ দেন ডাব্লিউটিও। বোর্ডের লেখা ক্লিয়ার না? কি বলেন? বোর্ডের লেখা ক্লিয়ার না? ব্যবসার উন্নয়ন, এটা হলো ব্যবসার উন্নয়ন হলো আংট্যাড, ইউএনসিটিএডি, আংট্যাড। উচ্চ মানে হলো ইউএনএইচসিআর, মেধাবী হলো ডাব্লিউআইপিও, অভিবাসী হলো আইওএম, স্বাস্থ্যবান হলো স্বাস্থ্যবান সংস্থা হয় না, স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও, শ্রমিক আইএলও, আবহাওয়ার নিচে ডাক দেন ডাব্লিউএমও। স্বাস্থ্যবান ডাক দেন না ভাই, স্বাস্থ্যবান সংস্থা নাই দুনিয়াতে, যে মোটা সংস্থা, স্বাস্থ্য সংস্থা আছে বাট স্বাস্থ্যবান সংস্থা নাই। এখন দেখেন এই কয়েকটা সংস্থা, এর এলাবোরেশনটাও আপনি বুঝতে পারবেন, দেখেন আইতে ইন্টারন্যাশনাল হয়, এতে কোনো সন্দেহ নাই, ইন্টারন্যাশনাল আইতে। ডাব্লিউতে হয় ওয়ার্ল্ড, ইউএনএ হয় ইউনাইটেড নেশনস। এটা আমরা পারি, ওতে অর্গানাইজেশন না, এটা সবাই পারি।
তার মানে আইতে ইন্টারন্যাশনাল, এই টিতে হলো টেলিকমিউনিকেশন ইউনিয়ন, টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এগুলোর প্রতিষ্ঠাকাল আসছে এমন ঘটনা খুব কম ঘটে। টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এখন দেখেন টেলি শব্দের অর্থ কি? টেলি শব্দের অর্থ তার। তাহলে জাতিসংঘের তার সংস্থা হলো আইটিইউ, সদর দপ্তর জেনেভা। জাতিসংঘের তার সংস্থা হলো আইটিইউ, সদর দপ্তর জেনেভা। ইন্টারন্যাশনাল, আইটি ইন্টারন্যাশনাল সবাই পারি, টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ইউতে ইউনিয়ন। এখানে টেলি শব্দের অর্থ হলো তার, জাতিসংঘের তার সংস্থা হলো আইটিইউ, সদর দপ্তর হলো জেনেভা। বাণিজ্য ডাব্লিউ আর ও, ডাব্লিউ তে হয় ওয়ার্ল্ড, ওতে হয় অর্গানাইজেশন, মানে টিতে ট্রেড। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা হলো জেনেভায়। আংট্যাড, এই ইউএন ফর ইউনাইটেড নেশনস, কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সিতে হয় কনফারেন্স, সিতে হয় কনফারেন্স, টিতে হয় ট্রেড, এতে অ্যান্ড, ডিতে ডেভেলপমেন্ট। কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ট্রেড মানে ব্যবসা আর ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। এই ট্রেড এবং ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে আংট্যাড। তাহলে ব্যবসার উন্নয়ন সংস্থা হলো আংট্যাড, সদর দপ্তর জেনেভা, সদর দপ্তর জেনেভা। ইউএনএইচসিআর এর পরে আসি, দাঁড়ান। মেধাবী দেখেন উইপো, ডাব্লুতে ওয়ার্ল্ড, ওতে অর্গানাইজেশন। এই আইতে হলো ইন্টেলেকচুয়াল, আর ইন্টেলেকচুয়াল মানে মেধাবী, পিতে প্রপার্টি। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ডাব্লিউআইপিওতে কি হয়, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ডাব্লুতে ওয়ার্ল্ড সবাই পারি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তার মানে এই উইপো সদর দপ্তর হলো জেনেভা, ডাব্লিউআইপিও এর সদর দপ্তর হলো জেনেভা। এটা 35তম বিসিএস এ আসছে। অভিবাসী সংস্থা খুবই গুরুত্বপূর্ণ এবছর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ফর মাইগ্রেশন। আপনি বাংলাটা কমপক্ষে 2বার লিখবেন ক্লাস শেষে, যে জেনেভা তার বাণিজ্য ব্যবসার উন্নয়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেধাবী অভিবাসী ও স্বাস্থ্যবান শ্রমিক এবং ভালো আবহাওয়ার উপর নির্ভরশীল। তার মানে এই সংস্থাগুলোর নাম লিখবেন, উপরেরটার ও নিচেরটার পরিচয়, আর সবগুলো হলো সদর দপ্তর জেনেভায়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর সদর দপ্তর হলো জেনেভায়। ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচও হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখেন আইএলও ইন্টারন্যাশনাল, আর ওতে অর্গানাইজেশন, শ্রমিক মানে লেবারার, শ্রম সংস্থা। এটা এটা কিন্তু শ্রম সংস্থা, শ্রমিক সংস্থা না। জাতিসংঘের শ্রম সংস্থা হলো আইএলও, সদর দপ্তর হলো জেনেভা। মনে রাখার জন্য শ্রমিকের নিতে ডাক দিছি। আবহাওয়া ডাব্লিউএমও, ডাব্লিউতে ওয়ার্ল্ড, ওতে অর্গানাইজেশন, এমএ মেটিওরোলজিক্যাল, মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, ডাব্লিউএমও। মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। এখন দেখেন এই ডাব্লিউএমও প্রতিষ্ঠা কিন্তু 1950 সালে। আমরা লাস্ট ক্লাসেও পড়ছি, আমরা এই যে ডাব্লিউ এবং ইউনেপ পড়লাম তখন দেখছি এটা 1950। আইএলও প্রতিষ্ঠা কিন্তু 1919। ডাব্লিউএইচও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1948 7 এপ্রিল। 7 এপ্রিল কিন্তু স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, মনে থাকে যেন। অভিবাসী দিবস, অভিবাসী সংস্থা আইওএম, এটা প্রতিষ্ঠা হলো 1951, 1951 আইওএম প্রতিষ্ঠা। আর মেধাবী ওই উইপোস হলো 1967 সালে প্রতিষ্ঠিত, 1967। এখানে উচ্চ নিচে লেখার কারণ হলো ইউএন, এইচে হলো হাই, সিতে হলো কমিশনার, হাই কমিশনার ফর রিফিউজিস। হাই কমিশন না কিন্তু কমিশনার, কমিশনার ফর রিফিউজিস। তার মানে এই ইউএনএইচসিআর হলো শরণার্থী সংস্থা। আমরা মনে রাখার জন্য উচ্চ নিচে লিখছি মানে হাই, এই জন্য লিখছি। এটা কিন্তু উদ্বাস্তু অথবা শরণার্থী সংস্থা, শরণার্থী সংস্থা। তাহলে জাতিসংঘের শরণার্থী সংস্থা
শরণার্থী সংস্থা, জাতিসংঘের শরণার্থী সংস্থা কিন্তু ইউএনএইচসিআর। একটা কথা মনে রাখবেন, আমার মনে হয় রিসেন্ট বইতে আছে কিনা মনে নাই, অর্থাৎ মনে রাখবেন এই কথাটা, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, নাগরিকত্ব ও বাসস্থান প্রদানের কথা বলেছে। পরীক্ষা আসবে কোন সংস্থা বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করার সুপারিশ করে? বিশ্ব ব্যাংক। কথাটা যেন মনে থাকে। আর বাংলাদেশ কিন্তু এর প্রতিক্রিয়া বলেছে যে মিয়ানমার তো আমাদের দেশে শরণার্থী না, আমরা তাদেরকে নাগরিকত্ব কেন দেব? কারণ শরণার্থী যে হতে হবে তার একটা রিসিভিং স্টেট থাকবে, একটা থাকবে সেন্ডিং স্টেট, একটা রিসিভিং স্টেট, অর্থাৎ তার একটা রুট থাকবে। রোহিঙ্গারা যদি মিয়ানমারের নাগরিক হতো তাহলে তাদেরকে শরণার্থী বলা যেত। রোহিঙ্গারা কিন্তু রাষ্ট্রহীন জনগোষ্ঠী, তাদেরকে উদ্বাস্তু বলা হয়। রাষ্ট্রহীন জনগোষ্ঠী মানে ডিসপ্লেসড পিপল অফ মিয়ানমার বা ডিসপ্লেসড পিপল ফ্রম রাখাইন স্টেট, দে আর নট দ্য রিফিউজি। অর্থাৎ বাংলাদেশের ফরেন মিনিস্টার বলছেন যে রোহিঙ্গাস আর নট রিফিউজি, দে আর দ্য ডিসপ্লেসড পিপল ফ্রম রাখাইন স্টেট, বিকজ মানে দে আর নট দ্য সিটিজেন অফ মিয়ানমার বা এনি কান্ট্রি। এবং পৃথিবীর মানে বিগেস্ট নন স্টেট কমিউনাল গ্রুপ ইজ রোহিঙ্গা ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠী হলো রোহিঙ্গা। সো এটা মনে রাখবেন, এই প্রত্যেকটি সংস্থার কার্যালয় জেনেভায়। ইউএনএইচসিআর এর সদপ্তর হলো, প্রতিষ্ঠা হলো 1950 সালে। ইউএনএইচসিআর প্রতিষ্ঠা একটু আগে হয় আর আইওএম 1 বছর পরে হয়। অনেক সময় দেখবেন যে জেনেভা কনভেনশন 1951 মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যদিও জেনেভা কনভেনশন হয়েছে 1951 সালে, কিন্তু ইউএনএইচসিআর প্রতিষ্ঠা হয়েছে 1950 সালে। আংটাডের প্রতিষ্ঠা 1964, ডাব্লিউটিওর প্রতিষ্ঠা 1995। আইটিইউ যেটা দেখতে পাচ্ছেন, আইটিইউ হলো পৃথিবীর মধ্যে একটা প্রাচীনতম একটা অর্গানাইজেশন। আইটিইউ পৃথিবীর প্রাচীনতম অর্গানাইজেশন। এটা হলো 1865 সালে প্রতিষ্ঠা। 1865। পৃথিবীতে দুইটা প্রাচীনতম সংগঠন, একটা হলো আইটিইউ 1865, আর একটা হলো ইউপিইউ, এটা হলো 1874। ইউপিইউ 1874 আর আইটিইউ 1865। সো আমি এখানে আইটিইউ সদপ্তর জেনেভা, ইউপি সদপ্তর কিন্তু জেনেভায় না। এখানে একটা কথা মনে রাখবেন, জেনেভা সম্পর্কে আমি আরো একটা বলছি যে ইউএনএইচসিআর যেমন জেনেভা, ঠিক ইউএনএইচআরসি এটাও কিন্তু জেনেভা। ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল, সি ফর কাউন্সিল, এখানে নট কমিশন, এটা কিন্তু কাউন্সিল। হিউম্যান রাইটস কাউন্সিল বা মানবাধিকার পরিষদ। এই মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠা হয় 2006 সালে, আর এই মানবাধিকার পরিষদ কিন্তু সদপ্তর হলো জেনেভায়। তার মানে জাতিসংঘের মানবাধিকার পরিষদ যা সদপ্তর হলো জেনেভা, ইউএনএইচআরসি মানবাধিকার পরিষদ। এখন দেখেন এখানে খুব সম্ভবত 10টা সংস্থা আছে। তার মানে আইটিইউ, বাণিজ্য মানে ডাব্লিউটিও, ব্যবসার উন্নয়ন মানে আংটাড 3টা, ইউএনএইচসিআর হাই কমিশনার ফর রিফিউজিস, এই ইউএনএইচসিআর এটা হলো 4টা, উইপো 5টা, অভিবাসী 6টা, ডাব্লিউএইচও 7টা, আইএলও 8টা, আবহাওয়া বা ডাব্লিউএমও হলো 9টা, ইউএনএইচআরসি হলো 10টা। এই 10টি সংস্থার কার্যালয় জেনেভা। এই যে টেবিলটা মানে আমার এখানে যে ইনশাল্লাহ এই যে বোর্ডটা দেখছেন, আই থিঙ্ক এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারেন ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার কথা, এখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার কথা। আরে ক্লাসই করে না কেউ। ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্টটা দিছে, মানে একটা চরম ফায়দামি করছে, এটা ঠিকই। ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়টা কিন্তু এটা মনে রাখেন, আমি কিন্তু আপনাদের কাছে একটা বিষয় থাকে,
আপনি দেখেন এই বোর্ড থেকে কত কিছু প্রশ্ন আসছে, আমি আপনাকে বলি। উইপো আসছে, ইউএনএইচসিআর আসছে, তারপরে গতবার ডাব্লিউএইচও আসছে না, যে কোন সংস্থা ইয়া করছে, করোনা জরুরি অবস্থা ঘোষণা করছে। এবছর দেখবেন এই বিশ্ব ব্যাংকটা আসতে পারে, বিশ্ব ব্যাংকটা খাটাস তো তোরা আসতে পারে। এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে, প্রায়, হয়তো সদপ্তর অথবা কোন সংস্থা, পরিচয় কি, অথবা ইয়া। ওকে, নেক্সটে আসি আমরা। বোর্ডটার এখন যেটা আছে এর একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা শুই নেন। বুঝতে পারছেন তো এটা? ওকে, নেক্সটে দেখেন তহবিল, মুদ্রা, কৃষি ও পরিবেশ তহবিল ছাড়া জাতিসংঘের বাকি তহবিল নিউ ইয়র্কে। এখানে এখানে লিখবেন না, এই জায়গায় লেখা শেষ করবেন, তহবিল ছাড়া ইউএনের বাকি তহবিল নিউ ইয়র্কে। মুদ্রা, কৃষি ও পরিবেশ তহবিল ছাড়া ইউএনের বাকি তহবিল নিউ ইয়র্কে। এখন দেখেন মুদ্রা তহবিল কোনটা, আইএমএফ। কৃষি তহবিল কোনটা বলেন তো, একজন বলেন কৃষি তহবিল কোনটা, কৃষি তহবিল কোনটা? হোয়াট ইজ কৃষি তহবিল? হ্যাঁ, আব্দুল্লাহ নোমান, তাটা সঠিক। আরাফাত উর্মি, মেহেদি হাসান, তানজিন মায়রা, আপনাদের হয় নাই। আব্দুল্লাহ নোমান হয়েছে, তানিয়া মৌসুমী হয়েছে, গুড। সুমিত রয়, থ্যাংক ইউ। মাহমুদা বৃষ্টি। অর্থাৎ কৃষি তহবিল কিন্তু আইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, আইফাদ। এক মিনিট আমার স্যার ফোন করছে। আসসালামু আলাইকুম। জি 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 জি। হুম হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ওই বরিশালের লোক আছে, ওনাদের সাথে একটু কথা বলেন, হ্যাঁ? না না, আচ্ছা, আপনি ওদের সাথে কথা বলেন, আমি একটু ক্লাসে। ওকে, স্যার ফোন দেন না, স্যারের মতো নম্বর আর কি। আসেন এখানে, আইফাদ
সরি পরিবেশ না, জলবায়ু তহবিল, জলবায়ু তহবিল জিসিএফ, জলবায়ু তহবিল জিসিএফ। দেখেন এই তিনটি তহবিল ছাড়া সবগুলি তহবিল নিউ ইয়র্কে। তাহলে আইএমএফ এটা হলো ওয়াশিংটন, আইফাদ এটা হলো রোম, আর জিসিএফ এটা হলো সংদু ইনচিয়ান দক্ষিণ কোরিয়া, ইনচিয়ান দক্ষিণ কোরিয়া। আর আইফাদ রোম ইতালি। দেখেন এই আইফাদ এটা প্রতিষ্ঠা কিন্তু 1977, আর জিসিএফ প্রতিষ্ঠা 2010, চালু 2011, প্রতিষ্ঠা 2010, চালু 2011। আর আইএমএফ 1944 প্রতিষ্ঠা, আর এটা সদস্যপদ প্রদান শুরু করে 1945 27 ডিসেম্বর, আর চালু হয় 1947। চালু 1947, সদস্যপদ প্রদান 1945 সালে 27 ডিসেম্বর, আর প্রতিষ্ঠা বলে 1944। আর সংদু ইনচিয়ান দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠা 2010, চালু 2011। আইফাদ ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ফান্ড মানে তহবিল বললেই এটা ফান্ড হবে। এখন দেখেন আরো দুইটা তহবিল আছে, তবে সেই দুইটা তহবিল কিন্তু জাতিসংঘের সরকারি প্রতিষ্ঠান না। যেমন WWF এটা প্রকৃতি ও পরিবেশ তহবিল। আমি একটু মুড়ি খাচ্ছি আর পড়াচ্ছি, কিছু করার নাই, উচিত ছিল যে মুড়ি বাদ দিয়ে পড়ানো। এখন দেখেন WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর দ্য নেচার, যেটা পরিবেশ ক্লাসে বলেছিলাম, এটা সদপ্তর কিন্তু গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এটা ইউএনের মধ্যে না, এটা ইউএনএ এমনি ইউএন তত্ত্বাবধান করে, কিন্তু ইউএনের অর্গানাইজেশন না। এখানে অনেক সদস্য, ইউএনএ জাস্ট একটা সুপারভাইজ করে, তাকে মানে আর কি, যে বস আপনি আসেন, আমরা আসলে ভালো হয়। একটা আছে জিইএফ, গ্লোবাল, এটা তো জানেন গ্রিন ক্লাইমেট ফান্ড, এটা কিন্তু গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ, আবার গ্লোবাল না, গ্রিন ক্লাইমেট ফান্ড। আর এটা হলো গ্লোবাল এনভায়রনমেন্টাল ফান্ড, এনভায়রনমেন্টাল ফান্ড। এবং এই ফান্ডটা হলো ওয়াশিংটন, এটা হলো ওয়াশিংটন। তাহলে জিইএফ এটা হলো ওয়াশিংটন, আর WWF হলো গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। গ্ল্যান্ড সুইজারল্যান্ডে কিন্তু আরো একটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো IUCN। এই IUCN কিন্তু পরীক্ষা আসছে। IUCN হলো যেটা হলো মানে বন্যপ্রাণী সংরক্ষণ বা প্রকৃতি সংরক্ষণ প্রতিষ্ঠান, IUCN, এটাও গ্ল্যান্ড সুইজারল্যান্ড। আর WWF এটাও গ্ল্যান্ড সুইজারল্যান্ড। আর জিইএফ হলো এনভায়রনমেন্টাল ফান্ড, যেটা ওয়াশিংটনে অবস্থিত। ক্লিয়ার? এখন দেখেন বাকি তহবিল সব নিউ ইয়র্কে। সে বাকি তহবিল কারা? বাকি তহবিল দেখেন শিশু তহবিল। এই শিশু তহবিল হলো ইউনিসেফ। তাহলে ইউনিসেফের কার্যালয় কোথায় হবে? নিউ ইয়র্কে হবে। এরপরে দেখেন জনসংখ্যা তহবিল। এই জনসংখ্যা তহবিল এটা হলো UNFPA, ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস সদপ্তর কোথায় হবে? নিউ ইয়র্কে হবে। UN চিলড্রেন্স ফান্ড, আগে কিন্তু ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এখন কিন্তু এমার্জেন্সিও নাই আর ইন্টারন্যাশনাল নাই, এখন বলা হয় চিলড্রেন্স ফান্ড। এই চিলড্রেন্স ফান্ড কিন্তু নিউ ইয়র্কে। আপনি জানেন নারী তহবিল, সেই নারী তহবিল হলো ইউনিফেম, নারী তহবিল ইউনিফেম। ইউনিফেম এটা হলো নারী তহবিল, এটাও নিউ ইয়র্কে। তাহলে শিশু তহবিল নিউ ইয়র্ক, জনসংখ্যা তহবিল নিউ ইয়র্ক, নারী তহবিল নিউ ইয়র্ক। তাহলে এই কয়েকটি তহবিল নিউ ইয়র্কে। এরপর আরেকটা আছে
পুঁজি তহবিল, ইউএনসিডিএফ, ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড, তার মানে পুঁজি তহবিল নিউ ইয়র্কে। আপনি দেখেন এখন তহবিল সংক্রান্ত কোশ্চেন আসলে আপনি না পারলে কিছু করার নাই, এর মধ্যে ইনশাল্লাহ কোশ্চেন থাকবে। ইউনিসেফ এটা প্রতিষ্ঠা কিন্তু ইউনিসেফ এর প্রতিষ্ঠা 1946। এই ইউনিসেফের মতো আরেকটা পেজ লাগে, সেটা হলো ইউনেস্কো। ইউনেস্কো কিন্তু প্রতিষ্ঠা হলো, ইউনেস্কোর প্রতিষ্ঠা কিন্তু 1945 সালে। ইউনেস্কো এটা 1945 ফ্রান্স, প্যারিস। আর ইউনিসেফ এটা হলো 1946, এটা হলো নিউ ইয়র্ক, এটা নিউ ইয়র্কে। তাহলে ইউনিসেফ শিশু তহবিল নিউ ইয়র্ক 1946, জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এটা কিন্তু জনসংখ্যা তহবিল ইউএনএফপি কিন্তু 1969, আর এটা 1976। প্রতিষ্ঠাকাল একটু জেনে রাখি, প্রতিষ্ঠাকাল খুব একটা কঠিন না, যদি পারেন মনে রাখেন। গতবার কিন্তু আইএমএফ আসছে এখান থেকে। এখন তহবিল ক্লিয়ার ভাই? ক্লিয়ার ভাই, বুঝছেন কিনা? আপনি যদি সাল না পারেন তাহলে স্কিপ করবেন, কিন্তু আমি এই বোর্ডের দুইটাতে দেখাইলাম, এই দুইটা কিন্তু সাল পরীক্ষায় আসে। ইউনিসেফ কিন্তু এর আগেও আসছে, অন্যান্য পরীক্ষায় আসছে। ওকে, এখন দেখেন, তার মানে ডাব্লিউডাব্লিউএফ আর জিইএফ এই দুইটা কিন্তু পরিবেশ ফান্ড, কিন্তু এই দুইটা কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত না, ওরা অন্তর্ভুক্ত বাকিগুলো। এখন আপনার এখান থেকে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আছে, মানে এই যেহেতু রোম ইতালি বললাম, সেরকমের একটা বিষয় কিন্তু পরীক্ষায় আসে। সেইটা হলো ভাই ডাব্লিউএফপি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এবং এটা কিন্তু দরকার এই কারণে, কারণ সে কিন্তু পিস প্রাইজ পাইছে 2020-তে। 2020 সালে নোবেল শান্তি পেয়েছে। ডাব্লিউএফপি এর প্রতিষ্ঠা কিন্তু 1961, এটা কিন্তু রোম ইতালি। এবং এও কিন্তু জাতিসংঘের সরাসরি অঙ্গ সংস্থা না, এই কিন্তু মানে এ হলো যুদ্ধ প্রভাবিত এলাকাতে ক্ষুধা নিবারণে কাজ করে। অর্থাৎ জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়। বিশেষায়িত সংস্থা যেগুলো, সেগুলো হলো আমি বলে দিছি, যেমন আইসিসি, এ কিন্তু আবার অঙ্গ সংস্থা না, সে কিন্তু বিশেষায়িত সংস্থা। এখানেও ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, আইইউসিএন, তারপরে হলো জিইএফ, এরা কিন্তু অঙ্গ সংস্থা না বা বিশেষায়িত সংস্থা নয়। ডাব্লিউএফপি এও বিশেষায়িত সংস্থা নয়।
এই জাতিসংঘের একটা আনুষ্ঠানিকতা মাত্র, অনেকেই সদস্য, জাতিসংঘ এর মধ্যে সদস্য, মানে এটার এস্টাবলিশ জাতিসংঘ করে নেই। এখন দেখেন যে বিষয়টা দেখবেন সেটা হলো যে কিছু পরিচয় আর হলো সংস্থা, সংস্থার নাম, আর এখান থেকে সদর দপ্তর মিলাবেন, সদর দপ্তর মিলাবেন। হ্যাঁ, তাহলে আপনি সদর দপ্তরটা লিখে ফেলবেন। আপনি দেখেন আমি বাংলাগুলো লিখি, আপনি ইংরেজিগুলো লিখবেন। যেগুলো আমরা জানছি তা তো জানছি, এই কয়টা প্রতিষ্ঠানের কথা লিখবেন। সেটা হলো প্রথমত প্রথমত আপনি লিখবেন আন্তর্জাতিক ডাক সংস্থা, আন্তর্জাতিক ডাক সংস্থা। এরপরে হলো আন্তর্জাতিক সমুদ্র সংস্থা, এরপর হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা, বেসামরিক বিমান সংস্থা। এরপরে হলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, আণবিক শক্তি সংস্থা। এরপরে হলো আন্তর্জাতিক শিল্প উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক শিল্প উন্নয়ন সংস্থা। আন্তর্জাতিক না, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। এই 6টা। এখন দেখেন IOM 1951, এখন বলেন ডাক সংস্থা কোনটা? 1 নম্বর বলেন। খাদ্য কৃষি সংস্থা। তাই আন্তর্জাতিক ডাক সংস্থা নাম হলো ইউপিইউ, অর্থাৎ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এর সদর দপ্তর বার্ন, সুইজারল্যান্ড। বার্ন, সুইজারল্যান্ড। ইউপিইউ, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এটা হলো ইউপিইউ। এর সদর দপ্তর হলো বার্ন, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক সমুদ্র সংস্থা, এটা হলো IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, মেরিটাইম। এর সদর দপ্তর কিন্তু লন্ডন, সদর দপ্তর হলো লন্ডন। এটা IPU হবে না, ইউপিইউ হবে, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এটা কিন্তু পরীক্ষা আসবে, সবাই IPU দেখাবে যারা আক্ষরিক অনুবাদ করবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা, এটা হলো ICAO, সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এই ICAO এটা হলো মন্ট্রিল, কানাডা। মন্ট্রিল, কানাডা, বেসামরিক বিমান সংস্থা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা ভিয়েনা, অস্ট্রিয়া।
ভিয়েনা অস্ট্রিয়া। দেখেন খুবই সুন্দরভাবে একই, মানে এগুলো যেগুলো জেনেভার বাইরে, নিউ ইয়র্কের বাইরে, সেগুলো শিখে ফেলি তাহলেই মনে থাকবে। জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা ইউনিডো, ইউএনআইডিও, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, শিল্প উন্নয়ন সংস্থা। এটা হলো ভিয়েনা অস্ট্রিয়া। ইউনিডো, এটাও ভিয়েনা অস্ট্রিয়া। পরিবেশ কর্মসূচি সেদিন শিখছেন ইউএনইপি, এনভায়রনমেন্টাল প্রোগ্রাম নাইরোবি কেনিয়া, নাইরোবি কেনিয়া। খাদ্য ও কৃষি সংস্থা, এটা হলো ফাও, রোম ইতালি, ফাও রোম ইতালি। এই কয়টি সংস্থার সদর দপ্তর মনে রাখতে হবে। এই যে সবচেয়ে প্রবলেম হলো ইউএনএইচসিআর নিয়ে, এটা একই জায়গায় যাবেন না। যাবেন না, শুনেন, আসবে কিন্তু। ওটা দেখে না, ওই যে বন্ধ হয়ে গেছিল ভুলে, সেজন্য। দেখতে পাবেন, দেখতে পাবেন। না না, শান্তি পুরস্কার পেয়েছে
WFP ফাও পায় নাই ভাই, শান্তি পুরস্কার পাইছে এ WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ফাও পায় নাই তো না ভাই, ফাও পায় নাই। জাতিসংঘে কিন্তু আমরা প্রথম, এটা মনে রাখেন। আচ্ছা আসেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এই গোলসটাই এর অপর নাম গ্লোবাল গোলস। এই এসডিজি কি বলা হয়? এজেন্ডা 2030। এজেন্ডা 2030 আমরা এর আগে পড়ছিলাম, অর্থাৎ এই সবগুলোই কিন্তু এই যে 5P, এটাও কিন্তু এসডিজি সার্কেল। এইচডিজি সার্কেলের নাম হলো 5P। তার মানে এসডিজি ছাড়া পরীক্ষায় আসবে না। আপনাদেরকে একটা বিষয় আমি রিকোয়েস্ট করব, যদি কোনো প্রশ্ন ইফাত ফাও WFP রাইট, সবগুলো সদপ্তরই রোম ইতালি। এখন দেখেন এই প্রত্যেকটাই কিন্তু সেম নাম এসডিজি। এখন দেখেন আমি আপনাদেরকে দুইটা বিষয় বলি। প্রথম বিষয়টা হলো এসডিজি, সকালে বসি বা আগের ক্লাসে বসি যে এসডিজি ফর অল, সকলের জন্য যে কর্মসূচি তার নামই এসডিজি। আর এলডিসি ভুক্ত দেশের জন্য যেটা, সেটা হলো এমডিজি। এখন দুইটা বিষয় মনে রাখবেন, একটা হলো যদি পুরো প্রশ্ন না পারেন তাহলে অপশনে যদি দেখেন টেকসই উন্নয়ন, তাহলে ওটা দাগায় আসবে না পারলে, অর্থাৎ এটি কোনটির সাথে জড়িত, টেকসই উন্নয়ন। আপনি না পারলে টেকসই উন্নয়ন আন, কারণ টেকসই উন্নয়ন থেকে প্রশ্ন আসে বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন আসে। এখন আমরা পড়ছিলাম যে টেকসই উন্নয়ন, এই টেকসই উন্নয়নে প্রথম সম্মেলন যেটা, এই প্রথম সম্মেলন ছিল কিন্তু 2002 সালে, জোহানেসবার্গ সামিট। জোহানেসবার্গ সামিট। আর টেকসই উন্নয়নে প্রথম ব্যবহৃত হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রথম ধারণা পাওয়া যায় বা প্রথম ধারণা দেয়, লক্ষ্যমাত্রার প্রথম ধারণা দেয় 2012 সালের রিও প্লাস 20 সম্মেলন। রিও প্লাস 20 সম্মেলন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম ধারণা দেয় 2012 সালের রিও প্লাস 20 সম্মেলন। আর যদি বলা হয় টেকসই উন্নয়ন প্রথম ধারণা পাওয়া যায় 12 সালের রিও প্লাস 20 সম্মেলনে, যদি প্রশ্ন হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলন, এবং সেই লক্ষ্যমাত্রা সম্মেলন বললে এটা হবে 25 থেকে 27 সেপ্টেম্বর 2015 নিউ ইয়র্ক। এটা হবে নিউ ইয়র্কে। অর্থাৎ লক্ষ্যমাত্রা সম্মেলন বললে নিউ ইয়র্ক, লক্ষ্যমাত্রার ধারণা বললে 12 সালে রিও প্লাস 20 সম্মেলন, আর টেকসই উন্নয়ন সম্মেলন বললে 2002 সালে জোহানেসবার্গ সামিট। জোহানেসবার্গ সামিট। সো 5P কথা মনে আছে? পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি। প্রসপারিটি অ্যান্ড পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ। এই 5P হলো এসডিজি সার্কেল। আমি আগের ক্লাসে বলছি, এর লক্ষ্য যদি বলে বা টার্গেট, এই টার্গেট কিন্তু 169টি। এর লক্ষ্যমাত্রা যদি বলে, লক্ষ্যমাত্রা হলো 17টি। এর ইন্ডিকেটর যদি বলে 232টি। এর সূচক যদি বলে 241টি। এই 241টি কিন্তু সমীক্ষায় আছে, অর্থনীতি সমীক্ষায় বলা আছে যে 241টি। ইন্ডিকেটর 232টি, সূচক 241টি। আই থিঙ্ক এখানে সূচক বলতে বুঝাইছে মনে হয় ইন্ডেক্স হবে মনে হয়, এটা ইংলিশ। ইন্ডিকেটর বললে 232 আর সূচক বললে 241। এই সূচকটা আসলে এটা ইংলিশ কোনটা বুঝিয়েছে অর্থনীতি সমীক্ষা বুঝতে পারলাম না। অর্থনীতি সমীক্ষা 241টা লিখছে। টার্গেট 169, লক্ষ্যমাত্রা 17, ইন্ডিকেটর 232 আর সূচক হলো 241টি। এসডিজি নিয়ন্ত্রক ইউএনডিপি। এসডিজি নিয়ন্ত্রক ইউএনডিপি। আর এসডিজি হওয়ার পরে
নতুন একটা কনসেপ্ট চালু হয়েছে, যার নাম হলো ইউএনডিজি। ইউএনডিজি কোথায় যেন আমি দিছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। এটা আমরা রিসেন্ট ভিউতে আছে। ইউএনডিজি রিসেন্ট ভিউতে আছে। হ্যাঁ, ইউএনডিজি হলো জাতিসংঘের 36টি সংস্থার তহবিল ও কর্মসূচি সমন্বয় গঠিত ইউএনডিজি, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রুপ। ইউএনডিজি সম্পর্কে জেনে যাবেন। ইউএনডিজি, ইউএন ডেভেলপমেন্ট গ্রুপ, ইউএনএসডিজি, সরি ইউএনএসডিজি, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রুপ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রুপ, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রুপ, এটাকে বলা হয় ইউএন এসডিজি। ইউএনডিজি ছিল, তার নাম এখন চেঞ্জ হয়েছে ইউএন এসডিজি। আর এর অন্তর্ভুক্ত সংস্থা 36টি। এর অন্তর্ভুক্ত সংস্থা হলো 36টি। আর ইউএনএসডিজি এর প্রতিষ্ঠা হলো 1973 নিউ ইয়র্কে। এর প্রতিষ্ঠার 1973 নিউ ইয়র্ক। খুব গুরুত্বপূর্ণ। ইউএনএসডিজি, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রুপ, 1973 সালে প্রতিষ্ঠিত, 36টি অঙ্গ সংস্থা, সদর দপ্তর নিউ ইয়র্কে। এখন এসডিজির মধ্যে আসলে আপনার পড়া উচিত কি? এসডিজি সম্পর্কে আপনার পড়তে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হলো এর লক্ষ্যগুলো একেবারে স্পেসিফিক ভাবে জানতে হবে। লক্ষ্যমাত্রাগুলো স্পেসিফিক ভাবে জানতে হবে। সো স্পেসিফিক ভাবে লক্ষ্যমাত্রাগুলো জানতে যে কাজটা করবেন, তেরোটা অর্গান একটু দেখে দেখে লিখলেও লেখেন। এই লক্ষ্যমাত্রা 9টি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 একটু লিখে ফেলেন। নাম্বার 9, নাম্বার 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কারণ পরীক্ষায় এই এসডিজির লক্ষ্যমাত্রা সমূহ এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসতে পারে, এটা ভূগোলের মধ্যে আসতে পারে, এটা সুশাসনে আসতে পারে। বাংলাদেশ বিষয়গুলিতে আসবে না। বাংলাদেশ বিষয়গুলিতে হয়তো বা আসবে শেখ হাসিনা যে সভাপতি ছিল এসডিজি সম্মেলনে, সেটা আসতে পারে। এখানে প্রশ্ন হতে পারে এখন প্রশ্ন আসতে পারে সেটা হলো যে দেখেন, আপনি যদি বলেন যে সুশাসন কিন্তু শান্তি এবং ন্যায় বিচারের কথা বলে। পরীক্ষা আসবে শান্তি ও ন্যায় বিচার, সুশাসনের লক্ষ্য, এসডিজির কত নম্বর লক্ষ্যমাত্রা? এই শান্তি ও ন্যায় বিচার যদি সুশাসনে আসে, তাহলে প্রশ্নটা হবে 16তম। শান্তি ও ন্যায় বিচার, শান্তি ও ন্যায় বিচার বললে এটা সুশাসনের 16 নম্বর লক্ষ্য। দেখেন, সুশাসনের মধ্যে প্রশ্ন আসলে, সুশাসনের মধ্যে যদি প্রশ্ন আসে, প্রশ্নটা হতে পারে যে মানে বৈষম্য হ্রাস। সে বৈষম্য হ্রাসটা, এই বৈষম্য হ্রাসটা কত নম্বর লক্ষ্যমাত্রা? বৈষম্য হ্রাস, অর্থাৎ যে কোনো ধরনের বৈষম্য হ্রাস, এটা 10ম লক্ষ্যমাত্রা। সুশাসনে এই প্রশ্ন দিলেও দিতে পারে। আপনি যদি বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা, যেটা ভূগোলের মধ্যে আসতে পারে, ইন্টারন্যাশনালের মধ্যে আসতে পারে, সেটা হলো 13 নম্বর লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা। এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা হলো 13 নম্বর লক্ষ্যমাত্রা। আপনার
প্রশ্ন আসতে পারে টেকসই নগর ও সম্প্রদায়। টেকসই নগর 11 নম্বর লক্ষ্যমাত্রা। টেকসই নগর। প্রশ্ন আসতে পারে সুপেয় পানি, এটা 6 নম্বর। সুপেয় পানি। প্রশ্ন আসতে পারে লিঙ্গ বৈষম্য হ্রাস বা নারীর ক্ষমতায়ন, 5। লিঙ্গ বৈষম্য হ্রাস, এটা লক্ষ্যমাত্রা 5। আর সবসময় এমডিজি এবং এসডিজি সর্বশ্রেষ্ঠ ছিল কিন্তু অংশীদারিত্ব বা পার্টনারশিপ। লাস্টেরটা হলো পার্টনারশিপ, এটা এসডিজি এবং এমডিজি দুইটার মধ্যেই। এমডিজির মধ্যে ছিল জিরো পভার্টি, আর এসডিজির মধ্যে 1 নম্বর লক্ষ্যমাত্রা, এটাও জিরো পভার্টি, অর্থাৎ নো পভার্টি, দারিদ্র থাকবে না, এটা 1 নাম্বার। 2 নম্বর হলো ক্ষুধা মুক্তি, এই ক্ষুধা মুক্তি হলো 2 নাম্বার। 3 নম্বরে হলো সুস্বাস্থ্য। আমাদের সুস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, সুস্বাস্থ্য, এটা 3 নম্বর। 4 হলো শিক্ষা। 5 হলো লিঙ্গ বৈষম্য হ্রাস বা লিঙ্গ সমতা। 6 সুপেয় পানি হলো 6। আর 7 নম্বর হলো নবায়নযোগ্য জ্বালানি, এটা ভূগোলে আসতে পারে। নবায়নযোগ্য জ্বালানি সংবিধানের মতোই গুরুত্বপূর্ণ হলো এসডিজি। সংবিধান যেমন একটা অনুচ্ছেদ আসে, এসডিজিও সেখান থেকে আসতে পারে। 8 নম্বর হলো কর্মসংস্থান ও অর্থনীতি। কর্মসংস্থান ও অর্থনীতি। 10 বৈষম্য হ্রাস। 9 নম্বর হলো উদ্ভাবন ও উন্নত অবকাঠামো। উদ্ভাবন ও উন্নত অবকাঠামো। 12 হলো পরিমিত ভোগ। এবারে 14 আর 15 জানলেই হবে। 14 টেকসই মহাসাগর আর ভূমির টেকসই ব্যবহার, এটা হলো টেকসই মহাসাগর 14 আর ভূমির টেকসই ব্যবহার 15 নম্বর। ভূমির টেকসই ব্যবহার। এখন দেখেন আমি আপনার দিকে তাকায় বলতে পারি কিনা, তো আপনার তাকে তাকাইলে তো আর বোর্ড দেখে ফেলি। আচ্ছা, বোর্ড দেখলাম না, মনোদিকে তাকায় বলি। 1 নম্বরে হলো নো পভার্টি, দারিদ্র্য বিমোচন বা দারিদ্র্য শূন্য হবে। এরপর হলো নো হাঙ্গার, কোনো ক্ষুধা থাকবে না, 2 নাম্বার। 3 নম্বর হলো সুস্বাস্থ্য, হেলদি লাইফ। 4 নম্বরে হলো শিক্ষা। 5 নম্বর হলো লিঙ্গ বৈষম্য বা হ্রাস বা সমতা, অর্থাৎ লিঙ্গ সমতা, এটা 5। 6 হলো ওয়াটার, সুপেয় পানি হলো 6। 7 হলো টেকসই নবায়নযোগ্য জ্বালানি, হয় নাই। 7 হলো নবায়নযোগ্য জ্বালানি। 8 হলো কর্মসংস্থান ও অর্থনীতি। 9 নম্বর একটু কঠিন, এটা হলো উদ্ভাবন ও উন্নত অবকাঠামো। 10 নম্বরে হলো বৈষম্য হ্রাস। 11তম হলো টেকসই নগর। 12 হলো পরিমিত ভোগ। 13 জলবায়ু পরিবর্তন মোকাবেলা। 14 হলো টেকসই মহাসাগর। 15 হলো ভূমির টেকসই ব্যবহার। 16 হলো শান্তি ও ন্যায় বিচার। 17 হলো অংশীদারিত্ব। এই 17টা হলো এসডিজির লক্ষ্যমাত্রা। 1 নো পভার্টি, 2 নো হাঙ্গার, 3 হেলদি সুস্বাস্থ্য, 4 শিক্ষা, 5 লিঙ্গ সমতা, 6 পানি, 7 নবায়নযোগ্য জ্বালানি, 8 কর্মসংস্থান ও অর্থনীতি, 8। 9 উদ্ভাবন ও উন্নত অবকাঠামো। 10 বৈষম্য হ্রাস। 11 হলো পরিমিত ভোগ না, টেকসই নগর। 12 পরিমিত ভোগ। 13 হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা। 14 টেকসই মহাসাগর।
15 টেকসই ভূমি, ভূমির টেকসই ব্যবহার, 16 শান্তি ও ন্যায় বিচার, 17 হলো অংশীদারিত্ব। সবগুলো বললাম। এখান থেকে গুরুত্বপূর্ণ হলো 1 থেকে 5। 1 থেকে 5 গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, 13 নম্বর গুরুত্বপূর্ণ বেশি, 16 নম্বর গুরুত্বপূর্ণ বেশি। অর্থাৎ এই 60টার গুরুত্ব সবচাইতে বেশি, 60টির গুরুত্ব সবচাইতে বেশি। জলবায়ু পরিবর্তন নিয়ে হবে 13। অর্থাৎ এখান থেকে আমি বললাম 1 থেকে 5 এবং হলো গুরুত্বপূর্ণ হলো 13 এবং হলো 16। এই কয়েকটা গুরুত্ব সবচাইতে বেশি। এরপরে হলো এমডিজি যে লক্ষ্য ছিল 8টা, এমডিজির 8টি লক্ষ্য জেনে যায়। ওরা কিন্তু দুষ্টামি করে দিতে পারে। এক হলো দারিদ্র্য বিমোচন, দারিদ্র্য বিমোচন। 3 তো মনে হয় নারী। 3 হলো লিঙ্গ ভিত্তিক সমতা, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন 3 এমডিজির মধ্যে। আর এসডিজির মধ্যে হলো 5 নাম্বার। 2 নম্বরে শিক্ষা মনে হয়, হ্যাঁ শিক্ষা। 2 হলো সবার জন্য শিক্ষা। এমডিজি 4 যেটা শিশু মৃত্যু মনে হয়, শিশু মৃত্যু হ্রাস। 5, 6, 7। 7 তো হলো পার্টনারশিপ বা অংশীদারিত্ব। না না, 8 হলো অংশীদারিত্ব। 8 অংশীদারিত্ব। 7টা খুব গুরুত্বপূর্ণ। 7 হলো এসডিজি মানে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন সম্পর্কে এমডিজিতে বলা আছে 7 নম্বর অনুচ্ছেদে, 7 নম্বর লক্ষ্যমাত্রায়। আর শিশু মৃত্যু হ্রাস সেটা 4 নাম্বার। 5 আর 6 একটা হলো 5 হলো এইচআইভি এইডস, সরি 5 হলো মাতৃস্বাস্থ্য, রাইট, মাতৃস্বাস্থ্য। আর একটা হলো এইচআইভি বা এইডস মোকাবেলা। অর্থাৎ এখানে 8টা লক্ষ্যমাত্রা এমডিজির জন্য। 1 দারিদ্র্য বিমোচন, এই দারিদ্র্য বিমোচন এটা কিন্তু এমডিজিতেও আছে, এসডিজিতেও আছে। 2 হলো শিক্ষা, 3 হলো নারীর ক্ষমতায়ন, 4 শিশু মৃত্যু হ্রাস, 5 মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, 6 এইচআইভি বা এইডস। টেকসই উন্নয়ন হলো 7 নাম্বার, অংশীদারিত্ব হলো 8 নাম্বার। 8 নম্বর হলো অংশীদারিত্ব। 8 নম্বর অংশীদারিত্ব। এখন একটা বিষয় হলো এই যে এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো টেকসই উন্নয়নটা, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো নারীর ক্ষমতায়নটা, শিশু মৃত্যু হার। এবং বাংলাদেশ কিন্তু এখানে এই শিশু মৃত্যু হার সবার আগে এটা অর্জন করছে 2010 সালে। এবং এমডিজি ফর এলডিসিস আগেও বলছি শুধু স্বল্পোন্নত দেশের জন্য এমডিজি, এবং এমডিজি কিন্তু 2000 থেকে 2015 পর্যন্ত ছিল। এমডিজির স্কোর কিপার ইউএনডিপি এবং এসডিজিরও স্কোর কিপার ইউএনডিপি। এমডিজি এবং এসডিজি এই দুইটারই স্কোর কিপার কিন্তু ইউএনডিপি। আর ইউএনডিপি হলো বাংলাদেশের উন্নয়ন সংস্থা, বাংলাদেশের উন্নয়ন সংস্থা হলো ইউএনডিপি। আর এমডিজি সম্মেলন, এই সম্মেলন হয়েছে কিন্তু 2000 সালে, 7 থেকে 8 সেপ্টেম্বর 2000। এটা নিউ ইয়র্কে। এসডিজি সম্মেলনও নিউ ইয়র্কে। এসডিজি হয়েছে 25 থেকে 27 সেপ্টেম্বর 2015 নিউ ইয়র্কে। আর এটা 7 থেকে 8 সেপ্টেম্বর 2000 নিউ ইয়র্কে। এমডিজি ফর এলডিসিস আর এসডিজি ফর ওয়াল, এটা 10 থেকে 15 পর্যন্ত, 2000 থেকে 2015 পর্যন্ত মেয়াদ ছিল, 15 বছর। আর 16 থেকে 30 হলো এসডিজি। এসডিজির মেয়াদ হলো 2016 থেকে 2030। কিন্তু টেকসই উন্নয়ন কৌশলপত্র যেটা বাংলাদেশের, এই টেকসই উন্নয়ন কৌশলপত্র যেটা বাংলাদেশের, এই টেকসই উন্নয়ন কৌশলপত্রের মেয়াদ কিন্তু 2010 থেকে 2021। 2010 থেকে 2021
এটা হলো টেকসই উন্নয়ন কৌশলপত্র, আর এসডিজির মেয়াদ হলো 2016 থেকে 2030। এটা জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, বাংলাদেশের জাতীয়, আর এটা হলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা বলে 16 থেকে 30, টেকসই উন্নয়ন কৌশলপত্র বললে 10 থেকে 21। ক্লিয়ার? তাহলে জাতিসংঘ সম্পর্কে আলোচনা শেষ হলো। শান্তিরক্ষীদের বাকি আছে, শান্তিরক্ষীটার তথ্য একেবারে কম। শান্তিরক্ষী সংস্থার শান্তিরক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তারপরেও দেখি। শান্তিরক্ষী অর্থাৎ ইউএনপিকেএফ, ইউএন পিস কিপিং ফোর্স, ইউএনপিকেএফ 1948, জাতিসংঘের শান্তি বাহিনী, এবং সেটার নাম হলো ইউএনপিকেএফ, জাতিসংঘের পিস কিপিং, এবং এর কোনো সদর দপ্তর নাই। এই ইউএনপিকেএফ এটা চালু হয়েছে 1948 সালে। প্রথম যে অভিযান তার নাম ছিল ইউএনটিএসও, ইউএনটিএসও অর্থাৎ ট্রুপস সুপারভিশন অর্গানাইজেশন, ট্রুস, TRUCS, ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন, অর্থাৎ যুদ্ধবিরতির সুপারভিশন করার জন্য 1948 সালে এই ইউএনটিএসও প্রেরণ করা হয়। সেটা ছিল জেরুজালেমে। 1948 সালে জেরুজালেমে এই ইউএন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন প্রেরণ করা হয়। প্রথম অভিযান হলো ইউএনটিএসও, এটা হলো জেরুজালেমে। আর দক্ষিণ এশিয়ায় প্রথম, বা এই শান্তিরক্ষী মিশনের দ্বিতীয়, দক্ষিণ এশিয়ার প্রথম অভিযানের নাম ছিল ইউএন মুজিব, ইউএন মুজিব অর্থাৎ ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া পাকিস্তান, অর্থাৎ মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইউএন মুজিব এটা 1949 সালে প্রেরণ করা হয়, এবং সেটা হলো কাশ্মীরে প্রেরণ করা হয়। এখন শান্তিরক্ষী মিশনে বা শান্তিরক্ষী এই বাহিনীতে বর্তমানে চলমান আছে 12টি, বর্তমান অপারেশন আছে 12টি, এবং এই তথ্যটা পাওয়া গেছে 29 মে শান্তিরক্ষী দিবসে। সাধারণত শান্তিরক্ষী দিবসই এই তথ্যগুলো পাওয়া যায়। তাহলে শান্তিরক্ষী দিবস হলো 29 মে, এটা যেন মনে থাকে। এই শান্তিরক্ষী দিবসে এটা পাওয়া যায়। চলমান 12টি, এর মধ্যে বাংলাদেশ অংশ নিচ্ছে 10টিতে, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ অংশ নিচ্ছে 10টিতে। তবে একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশ লেবাননের বৈরুতে একটা মিশনে ছিল, এবং সেই বৈরুতে ওই মিশনে বাংলাদেশের একটা জাহাজ ছিল বিজয়, নৌবাহিনীর জাহাজ, এবং নৌবাহিনীর ওই জাহাজটাতে বাংলাদেশ খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা ছিল মানে বৈরুতে ওই যে গ্যাস ছিল, লেবাননে একটা গ্যাস সংযুক্ত একটা ওই যে কি গ্যাস যেন, বৈরুতে এটা হয়েছিল, নামটা তো ভুলে গেলাম। আচ্ছা, যা হোক, আপনাদের এখন বিরতি, ঠিক আছে? 8:30 বেজে গেছে, অর্থাৎ 1.5 ঘন্টা হলো। এখন আপনাদের আবার বিরতি। ক্লাস উইল বি স্টার্টেড, ক্লাস উইল বি স্টার্টেড ফ্রম ইনশাল্লাহ 7:45 PM। 7:45-এ আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ। এখন কয়টা বাজে রে? 8:28। আরে আল্লাহ, আমি 7টা বলি কেন? আচ্ছা, আমি বললাম আমরা ফিরে আসবো, আবার নামাজ পড়েন, খাওয়া দাওয়া করেন 9 PM। 9 PM আমরা আসবো। আজকে ক্লাস আছে অনেক ইনশাল্লাহ। নেক্সট ক্লাস 9 PM, অ্যামোনিয়াম গ্যাস, হ্যাঁ 9 PM। ওকে, আমরা এরপরে যেটা শুরু করব, যে বিভিন্ন অর্গানগুলো শুরু করব, ইকোনমিক অর্গানস। ইকোনমিক অর্গানসের পরে আমরা
সংবিধান শুরু করলে পারলে শুরু করবো, নয়তো কাল সকালে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শেষ হবে।